হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স লাভার্স। আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তার আগে বলে রাখি, প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যার যা কিছু প্রবলেম সমস্ত কমেন্ট সেকশনে আদার ফোন আমাকে বলবে। ঠিক আছে? ইলেভেন বলো বা 12 বলো বা যে কোনো হায়ার স্টাডি বলো, ভেক্টর হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভেক্টর চ্যাপ্টারটা ঠিক মতো না পড়লে আমাদের ভবিষ্যতে পড়ার ক্ষেত্রে অনেকটাই খামতি থেকে যায়। তাই ভেক্টর চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা ক্লাস 9-10 ওখান থেকে যখন রাশি আলোচনা করা শুরু করেছিলাম, তখনই দেখেছিলাম রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে তাকেই বোঝায় যার শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই বা দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন আমরা ওখানে বলেছিলাম দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্কেলার রাশি। কিন্তু যার মান আছে এবং দিক আছে সেই সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। যেমন বেগ, ওজন, বল, ত্বরণ, ভরবেগ, এটা প্রত্যেকটাই হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে তাহলে একটা পার্থক্য হলো ভেক্টর রাশির মান এবং দিক দুই আছে, স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই। এছাড়াও স্কেলার রাশি আর ভেক্টর রাশি যেটা মূল পার্থক্য, সেটা হচ্ছে স্কেলার রাশির যে কোনো ক্যালকুলেশন, সেটা তুমি যোগ বলো, বিয়োগ বলো, গুণ বলো বা ভাগ বলো, আমরা সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে করতে পারি। কিন্তু ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ বা ভাগ কিন্তু কখনোই আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে করতে পারি না। এর জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়। কি পদ্ধতি অবলম্বন করতে হয়, কি করে ভেক্টরের ক্যালকুলেশন করা হয়, সেই সম্পর্কেই আমাদের মূলত ভেক্টরের চ্যাপ্টারের আলোচনা। আজকে আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে কয়েকটা সংজ্ঞা দিয়ে শুরু করব। সেই সংজ্ঞাগুলোর মধ্যে একটা সংজ্ঞা হচ্ছে, দেখো, এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর কোনগুলো, তাকে বলে এক রেখীয় ভেক্টর হচ্ছে যখন অনেকগুলো ভেক্টরের অভিমুখ একই রেখা বরাবর হবে, একই দিক বরাবর হবে, তখন তাকে বলা হবে এক রেখীয় ভেক্টর। অর্থাৎ একই রেখার মধ্যে যদি অনেকগুলো ভেক্টরের দিক থাকে তখন সেটাকে বলা হয় এক রেখীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর, অনেকগুলো ভেক্টর যদি একটা তলের উপর থাকে, এক তলীয় ভেক্টর। সমান্তরাল ভেক্টর, দুটো ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় তখন তাকে বলা হয় সমান্তরাল ভেক্টর। এরকম কয়েকটা সংজ্ঞা পড়তে পড়তে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা আমাদের ভেক্টরের চ্যাপ্টার ফিজিক্সে, সেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কাকে বলে একক ভেক্টর? বলছে কোনো একটা ভেক্টরকে, একটা কথা বলে রাখি, ভেক্টরকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে ভেক্টরের মাথায় তীর চিহ্ন দিয়ে, ধরে নাও পি একটা ভেক্টর, এর মাথায় তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। এই তীর চিহ্নটার মানে কিন্তু এটা নয় যে ভেক্টরের অভিমুখ ওইটা, ভেক্টরটার অভিমুখ যদি এইদিকে হতো তাও কিন্তু তীর চিহ্নটা এরকমভাবে বসানো যায়। এটা শুধুমাত্র বসানোর কারণ হচ্ছে যে এর দিকটাকে বোঝানোর জন্য আমরা এই ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন পুট করি। একক ভেক্টরকে ধরে নাও এই পি ভেক্টরটা, তাহলে পি ভেক্টরটার অভিমুখ কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর, আর এই ভেক্টরটার মান কত, পি। কোন একটা ভেক্টরের মান, এটাকে যখন আমরা বের করব এর উপর মডিউলাস বসাতে হয়, মড বা মডিউলাস, তার মানে এটা হচ্ছে পরম মান। আমরা সেই ক্লাস 5-6 যখন অঙ্ক করেছিলাম, দেখো -1 এর পরম মান কত, 1, তার মানে এর মানটা হচ্ছে 1। একই রকম ভাবে পি ভেক্টরটার মডিউলাস করলে এর মান কত বেরোবে, পি। তার মানে এই পি ভেক্টরটার স্কেলার মান কত, পি। তাই কোনো একটা ভেক্টরকে যদি এই ভেক্টরটার স্কেলার মান দিয়ে ভাগ করা হয়, কোনো একটি ভেক্টরকে যদি সেই ভেক্টরের স্কেলার মান দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা পাই একক ভেক্টর। ধরলাম এই পি ভেক্টরের একক ভেক্টরের মান n, এর মাথায় ক্যাপ বসিয়ে একক ভেক্টরকে চিহ্নিত করা হয়। যে কোনো ভেক্টর আর একটা ইউনিট ভেক্টর, এর মাথায় ক্যাপ বসিয়ে ইউনিট ভেক্টরকে বা একক ভেক্টরকে প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে n ভেক্টরটা হচ্ছে p ভেক্টরের একক ভেক্টর। কি করে প্রকাশ করলাম, n ক্যাপ ইকুয়াল টু ভেক্টর p বাই মডিউলাস p। হ্যাঁ, এবার একক ভেক্টর নাম কি দিচ্ছি, একক ভেক্টর, তাহলে এর মান কত, 1। খেয়াল করে দেখো, p ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করছি, তার মানে মান আসছে 1।
কিন্তু অভিমুখ তো আছে। অভিমুখ কোন দিক বরাবর? এই পি ভেক্টরের অভিমুখ যে দিকে, এই একক ভেক্টরের অভিমুখ সেই দিক বরাবরই হবে। তাহলে যে ভেক্টরের একক ভেক্টর বের করছি তার অভিমুখ যে দিক বরাবর, সাপোজ আর একটা ভেক্টর, এর অভিমুখ হচ্ছে উত্তর দিক বরাবর। তাহলে এর যদি আমরা একক ভেক্টর বের করি r বাই মডিউলাস r ইকুয়াল টু ধরলাম r ক্যাপ, তাহলে r ক্যাপের মান কত? 1। অভিমুখ কত? কোন দিকে? এই নর্থ ডিরেকশন বরাবরই কিন্তু এর অভিমুখ হবে। কেন? আমরা যে ভেক্টরটার একক ভেক্টর বের করছি তার অভিমুখ যেহেতু উত্তর দিক বরাবর, তাহলে এর একক ভেক্টরের অভিমুখ কিন্তু উত্তর দিক বরাবরই হবে। হলো? তাহলে কোনো একটা একক ভেক্টর বের করার জন্য পদ্ধতি হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি তার স্কেলার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই সেই ভেক্টরের একক ভেক্টর। ক্লিয়ার জায়গাটা? x অক্ষ বরাবর একক ভেক্টরকে i ক্যাপ দিয়ে, y অক্ষ বরাবর একক ভেক্টরকে j ক্যাপ দিয়ে, আর z অক্ষ বরাবর একক ভেক্টরকে k ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তার মানে i ক্যাপ মানে হচ্ছে x অক্ষ বরাবর, j ক্যাপ মানে হচ্ছে y অক্ষ বরাবর, k ক্যাপ মানে হচ্ছে z অক্ষ বরাবর একক ভেক্টর। এটা কিন্তু আলাদা করে আর আমরা সবসময় বলবো না, সব সময় জেনে রাখবে i j k প্রত্যেকটার মাথায় যদি ক্যাপ বসিয়ে দিই তাহলেই এরা যথাক্রমে x অক্ষ, y অক্ষ বা z অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করবে। ঠিক আছে? এবার ধরে নাও কোন একটি ভেক্টর আছে, যার x অক্ষ বরাবর মান হচ্ছে x, y অক্ষ বরাবর এই ভেক্টরটার মান হচ্ছে y, z অক্ষ বরাবর ভেক্টরটির মান হচ্ছে z। তাহলে আমরা কি জানি? x অক্ষ বরাবর একক ভেক্টর কি? i। আমরা এখানে দেখো খেয়াল করো, আমরা কি বললাম? r ক্যাপ ইজ ইকুয়াল টু r বাই মড r, মানে শুধুমাত্র r। তাহলে ভেক্টরটাকে বের করার জন্য কি করব? যদি আমরা সেই দিক বরাবর একক ভেক্টরের সঙ্গে মানটাকে গুণ করি তাহলে আমরা সেই দিক বরাবর ভেক্টরটাকে পাবো। তাহলে যেহেতু x অক্ষ বরাবর একক ভেক্টর কত? i ক্যাপ, আর x অক্ষ বরাবর ভেক্টরটির পরম মান কত? x, তাহলে x অক্ষ বরাবর ওই ভেক্টরটার মান কত? ix। সিমিলারলি y অক্ষ বরাবর jy, z অক্ষ বরাবর kz। তাহলে টোটাল ভেক্টরটার মান কত হবে? যদি ভেক্টরটাকে r ধরি তাহলে মান কত হবে বলো? x অক্ষ বরাবর ভেক্টর, y অক্ষ বরাবর ভেক্টর আর z অক্ষ বরাবর ভেক্টর তিনটে যোগ করলে হবে সেই ভেক্টরটার মান। এবার তোমাকে যদি বলা হয় এই ভেক্টরটার একক ভেক্টর বের করো, কি করে করব? তাহলে আমাকে প্রথমত এই ভেক্টরটাকে এই ভেক্টরটার পরম মান দিয়ে ভাগ করতে হবে। কোনো একটি ভেক্টরের পরম মান বের করার পদ্ধতি হচ্ছে, মডিউলাস করার পদ্ধতি হচ্ছে রুট ওভার এই মানগুলোর স্কয়ারের যোগফল, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে ভেক্টরটা আমাদের কি ছিল? ix প্লাস jy প্লাস kz। সেই ভেক্টরটার পরম মান কি পেলাম? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এই r ভেক্টর আর এই r ভেক্টরটার ইউনিট ভেক্টর যদি r ক্যাপ হয় তাহলে কি করে বের করব? r ক্যাপ বাই r ক্যাপ মানে ix প্লাস jy প্লাস kz বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। দ্যাটস ইট। এটা হচ্ছে কোন একটা ভেক্টরের একক ভেক্টর বের করার পদ্ধতি। ঠিক আছে? প্রত্যেকে ক্লিয়ার জায়গাটা? যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে। এটা গেল ইউনিট ভেক্টর সম্পর্কিত আলোচনা। এখানে একটা কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ধরে রাখো এই যে ভেক্টরটা আমরা একটা ভেক্টর পেলাম, এটা একটা 3D তল, এই 3D তলে ধরে নাও এই একটা ভেক্টর আর ভেক্টরটা এটা x অক্ষ বরাবর, x অক্ষের সঙ্গে y অক্ষ z। x অক্ষের সঙ্গে ধরে নাও এই ভেক্টরটা কোণ করেছে আলফা, y অক্ষের সঙ্গে কোণ করেছে বিটা, আর z অক্ষের সঙ্গে কোণ করেছে মনে নাও গামা। তাহলে আমাদেরকে যদি আলফা, বিটা বা গামা বের করতে বলে কি করব? পদ্ধতি হচ্ছে cos আলফা ইকুয়াল টু সেই ভেক্টরটার x অক্ষ বরাবর মান কত? x বাই সেই ভেক্টরটার পরম মান।
ঠিক আছে, যেহেতু এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল বের করছি, এক্স অক্ষ বরাবর ভেক্টরটার মান বাই ওই ভেক্টরটার পরমান, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। একই রকম ভাবে cos বিটা ইকুয়াল টু কি হবে y বাই r, এটাকে m দিয়ে প্রকাশ করা হয়। আর cos গামা ইকুয়াল টু কি হবে z বাই r, এটাকে n দিয়ে প্রকাশ করা হয়। এইগুলোকে বলা হয় দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন, দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। আচ্ছা, এই তিনটাকে স্কয়ার করে যোগ করো তো, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার বা cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। যদি করা যায় দেখো কি আসবে, x স্কয়ার বাই r স্কয়ার প্লাস y স্কয়ার বাই r স্কয়ার প্লাস z স্কয়ার বাই r স্কয়ার। r স্কয়ার লসাগু হলো, উপরে পড়ে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা মানেই তো r স্কয়ার। কারণ আমরা দেখো পেয়েছিলাম r ইকুয়াল টু কি পেয়েছিলাম, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে r স্কয়ার ইকুয়াল টু কি আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এটার জায়গায় আমরা r স্কয়ার পুট করতে পারি, দেখো আসছে r স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে দিক কোসাইন গুলো স্কয়ারের যোগফল সবসময় এক হবে। এটা আলাদা করে কোশ্চেন আছে, তো দেখাও দিক কোসাইন গুলোর বর্গের যোগফল এক হয়, বা দেখাও cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, যেখানে আলফা বিটা গামা হচ্ছে ভেক্টরটির x অক্ষ y অক্ষ এবং z অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলের মান। ঠিক আছে, এগুলোকে বলা হয় দিক কোসাইন। চলে যাব আমরা এই চ্যাপ্টারেরই পরবর্তী টপিকে। সেই পরবর্তী টপিকের আমরা প্রথমেই বললাম যে এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব যে টপিকগুলো নিয়ে, সেটা হচ্ছে কি ভেক্টরের ক্যালকুলেশন। ভেক্টরের ক্যালকুলেশন করতে গিয়ে আমরা এখানে প্রথমত ভেক্টরের যোগের ক্যালকুলেশন করব। ভেক্টরের যোগ করতে গেলে ধরে নাও a একটা ভেক্টর, b একটা ভেক্টর আর c একটা ভেক্টর। এই ভেক্টরগুলোকে যোগ করার সময় আমরা a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর করব, কিন্তু এই ভেক্টরের মান আমরা কি করে বের করব, দিক কি করে বের করব? এটা তো আর 2 3 4 নয়, এটা তো ভেক্টর, এর তো শুধুমাত্র মান আছে তা নয়, মান আছে সঙ্গে সঙ্গে আছে কি দিক। অর্থাৎ এর মান বের করার জন্য বা দিক বের করার জন্য কিন্তু আমাদেরকে একটা অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়। কি সেই পদ্ধতি? সেই পদ্ধতি করার জন্য আমাদেরকে তিনটে সূত্র অবলম্বন করতে হয়। একটাকে বলা হয় ত্রিভুজ সূত্র, একটাকে বলা হয় সামন্তরিক সূত্র, আর একটাকে বলা হয় বহুভুজ সূত্র। তাহলে তিনটে সূত্র অবলম্বন করে কিন্তু আমরা ভেক্টরের যোগ করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামন্তরিক সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র। ঠিক আছে, আমরা এখন আপাতত আলোচনা করব ভেক্টরের ত্রিভুজ সূত্র। সূত্রতে কি বলা হচ্ছে? সূত্রতে বলা হচ্ছে যে কোন একটা ত্রিভুজের ধরে নাও একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু দিয়ে, যে কোনো দুটো এ বি বি সি বা বি সি সি বা বি এ এ সি, যে কোনো দুটো বাহু দিয়ে একই ক্রমে দুটো ভেক্টরকে প্রকাশ যদি করি, কোন একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু দিয়ে যদি দুটো ভেক্টর প্রকাশ করি, ধরে নাও এ বি বাহু দিয়ে পি ভেক্টর আর বি সি বাহু দিয়ে কিউ ভেক্টরকে প্রকাশ করেছি একই ক্রমে। ঠিক আছে, একই ক্রম বলতে দেখো এর অভিমুখ যেরকম ভাবে এর অভিমুখ সেরকম ভাবে, এটা একই ক্রম। ঠিক এইটাকেও যদি এই দিক বরাবর দিই তাহলে দেখো তিনটে একই ক্রম। যদি এইটাকে এরকম ভাবে দিয়ে দিই তাহলে দেখো এইটার যা ক্রম এইটার যা ক্রম এর সঙ্গে এইটার ক্রম হচ্ছে বিপরীত ক্রম। তাহলে কোন একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে একই ক্রমে সূচিত করি, তাহলে বিপরীত ক্রমে যে যদি 3 নম্বর বাহুটাকে বিপরীত ক্রমে দিই
তাহলে এই ভেক্টরটা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি। লব্ধি মানে হচ্ছে ভেক্টর যোগফল বা ভেক্টর বিয়োগফল, বা ভেক্টর যোগফল বা ভেক্টর বিয়োগফলকে বলা হয় লব্ধি। লব্ধি টার্মটা কেন ইউজ করা হয়, যোগফল বা বিয়োগফল কেন ইউজ করা হয় না? কারণ লব্ধি ইউজ করা হয় তার কারণ হচ্ছে লব্ধি মানে সেখানে যোগ বিয়োগের সমন্বিত রূপ। যেমন আমরা নরমালি a প্লাস b বলি বা a মাইনাস b বলি, কিন্তু এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি না a প্লাস মাইনাস b, বলতে পারি তো। a ভেক্টর আর মাইনাস b ভেক্টরের যোগফল, এইটা হচ্ছে লব্ধি। ঠিক আছে, তার মানে এখানে লব্ধি বলবো, তার মানে এখানে r ভেক্টরটা লব্ধি হবে যদি এই ভেক্টরটার অভিমুখ p আর q ভেক্টরের বিপরীত দিকে দিই। তাহলে এই ক্ষেত্রে p ভেক্টর প্লাস q ভেক্টর ইকুয়াল টু r ভেক্টর। r ভেক্টরটা হচ্ছে রেজাল্ট্যান্ট বা লব্ধি, r ভেক্টরটা হচ্ছে p ভেক্টর আর q ভেক্টরের লব্ধি ভেক্টর। আমরা এখন এই r ভেক্টরের মান বের করব, r ভেক্টরের দিক বের করব। সূত্রটা বোঝা গেল? আর একবার সূত্রটা উল্লেখ করি। কোন একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে সূচিত করলে একই ক্রমে বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর সূচিত করবে। হয়েছে? ধরে নাও এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? ধরে নাও এটা একটা ত্রিভুজ, নাম দাও এ বি সি। এই ভেক্টরের এ বি বাহু দিয়ে পি ভেক্টর আর বি সি বাহু দিয়ে কিউ ভেক্টরকে সূচিত করলাম। তাহলে এই ভেক্টরটার অভিমুখ যদি বিপরীত করে দিই, এই ভেক্টরটা হবে এই ভেক্টরটার আর এই ভেক্টরের লব্ধি। তার মানে এক্ষেত্রে r ভেক্টর ইজ ইকুয়াল টু p ভেক্টর প্লাস q ভেক্টর। আমরা এখানে r ভেক্টরের মান বের করব p q এর সাপেক্ষে। আর একটা জিনিস দরকার আমার, সেটা হচ্ছে এই p ভেক্টর আর q ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। ধরি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। p ভেক্টর আর q ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। এবার আমাদের একটু অঙ্কন করতে হবে কি, BC কে বর্ধিত করলাম কতটা অবধি, a থেকে যদি একটা লম্ব টানি, সেই লম্বটা BC কে D বিন্দুতে, BC এর বর্ধিতাংশকে D বিন্দুতে ছেদ করলো। এখানে r ভেক্টরটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে r ভেক্টরটা এই দুটো ভেক্টরের মধ্যে p ভেক্টরের অভিমুখ আর q ভেক্টরের অভিমুখের মধ্যবর্তী কোণ দেখো আমি কত ধরেছি, থিটা। আচ্ছা, এটা হিসাবে সুবিধা হবে, ক্যালকুলেশনটা করতে একটু সুবিধা হবে। আমরা করে নিই, এই ভেক্টরটাকে p ভেক্টর বের করব, এই ভেক্টরটাকে p ভেক্টর ধরো, একই ক্রমে এইটাকে q ভেক্টর ধরো। ঠিক আছে, তাহলে এইটার অভিমুখ যা, এইটার অভিমুখ এই দিকে করলে একই হচ্ছে, এর অভিমুখটা উল্টে দিলাম, এটা হয়ে গেল r, তার মানে r ইকুয়াল টু p প্লাস q। এখন দেখো এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, p ভেক্টরের অভিমুখ এই দিকে, q ভেক্টরের অভিমুখ এই দিকে, তাহলে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে থিটা। হলো? আর একটা জিনিস ধরে নেব, আমাকে তো লব্ধি ভেক্টরের মান বের করতে হবে, দিক বের করতে হবে। ধরলাম এই লব্ধি ভেক্টরটা p ভেক্টরের সঙ্গে কোণ করেছে আলফা। তাহলে কি, p ভেক্টর আর q ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, আর লব্ধি ভেক্টরটা ধরে নিলাম p ভেক্টরের সঙ্গে যে কোণ করেছে সেই কোণটার মান হচ্ছে আলফা। তাহলে we have to calculate the value of r in terms of p, q and theta and alpha. ওকে, প্রথমত ক্যালকুলেশন, ABD একটি সমকোণী ত্রিভুজ, ABD একটি সমকোণী ত্রিভুজ, তোরা লম্ব টেনেছি। এই ত্রিভুজে AB টা হচ্ছে দেখো অতিভুজ, BD টা হচ্ছে ভূমি আর AD টা হচ্ছে লম্ব।
তাহলে এ বি তার স্কোয়ার ইকুয়াল টু বিডি তার স্কোয়ার প্লাস এডি তার স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বিডি মানে দেখো বিসি প্লাস সিডি, বিডি মানে বিসি প্লাস সিডি। সূত্র পেল বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার দেখো এসিডি আর একটি সমকোণী ত্রিভুজ, এসিডি আর একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এডি এসি হচ্ছে অতিভুজ, সিডি ভূমি, এডি লম্ব। তাহলে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এই জায়গাটাতে আমরা এসি স্কোয়ার পুট করতে পারি। তাহলে কি আসছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এবার খেয়াল করো এবি এর মান কত আর, যেটা আমাদেরকে বের করতে হবে। বলো বিসি এর মান কত পি, এসি এর মান কত কিউ প্লাস 2 ইন্টু বিসি এর মান কত পি ইন্টু সিডি এর মান কত জানি না, সিডি এর মান কিন্তু আমি এখন অবধি জানি না। তাহলে এসিডি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের এই থিটা কোণের সাপেক্ষে দেখো এইটা ভূমি এটা অতিভুজ, অতিভুজ আমার জানা, থিটা আমার জানা। তাহলে আমি ভূমি আর অতিভুজ ধরে আমি cos আলফা বের করতে পারি। তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে সিডি বাই এসি। তাহলে সিডি ইকুয়াল টু এসি cos থিটা, সিডি ইকুয়াল টু এসি cos থিটা। এসি cos থিটা মানেই দেখো এসি মানেই দেখো কিউ, তার মানে ইনটু কিউ cos থিটা হলো। তাহলে r এর ভ্যালুটা কি বের হলো বলো, देयरफॉर r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq ইনটু cos থিটা হলো। এবার আমরা বের করব আলফা। tan আলফা সব সময় অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে সব সময় ট্যানজেন্ট বা tan বের করা হয়। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে AD বাই BD is equal to AD by BC plus CD is equal to AD এর ভ্যালু তখন আমি জানি না, কিন্তু আবার ACD ত্রিভুজ থেকে আমাকে লম্ব বের করতে হবে। তাহলে AD by AC is equal to sin theta, তাই তো AD by AC is equal to sin theta। তাহলে AD equal to AC sin theta, একই না? তাহলে AC sin theta by BC plus CD ভ্যালু উপর থেকে পেয়ে গেছি কি AC cos theta, therefore tan alpha equal to AC মানে দেখো Q, Q sin theta by BC মানে P plus Q cos theta বেরিয়ে গেল tan alpha। একটু যদি খেয়াল করে দেখো জিনিসটার মধ্যে মনে রাখার পদ্ধতিটা যদি দেখো, খেয়াল করো তো আর যে আলফা অ্যাঙ্গেল করেছে এটা আর বাদ দিয়ে আর কার সঙ্গে অ্যাঙ্গেলটা করেছে, পি এর সঙ্গে। অ্যাঙ্গেলটা যদি এটা না করে যদি এইটা করতো তাহলে কার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকতো, কিউ এর সঙ্গে। খেয়াল করো যার সঙ্গে অ্যাঙ্গেল করছে সে দেখো নিচে একবার আছে, এখানে যেহেতু অ্যাঙ্গেলটা পি এর সঙ্গে করেছে তাই পি টা দেখো নিচে একবার আছে। যদি অ্যাঙ্গেলটা এটা না করে যদি এইটা করতো তাহলে এখানটা কিউ থাকতো একবার, বাকি এখানে পি এখানে পি হতো। এখানে যেহেতু অ্যাঙ্গেলটা করেছে পি এর সঙ্গে তাই পি নিচে একবার উপরে একবার কিউ এখানে কিউ, আর যেহেতু tan উপরে সাইন নিচে প্লাস প্লাস। ক্লিয়ার? এটা হচ্ছে মনে রাখার একটা সহজ পদ্ধতি। এই হচ্ছে আমাদের দেখো ত্রিভুজ সূত্রের সাহায্যে কোন একটি ভেক্টরের মান নির্ণয় এবং তার দিক নির্ণয়ের পদ্ধতি হলো। চলে যাব পরবর্তী টপিক, সামান্তরিক সূত্র। এই পদ্ধতিটা ভালো করে দেখে নাও, এই পদ্ধতিটা কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। এই একটা সামান্তরিক ধরে নাও,
নাম দাও এ বি সি ডি। সূত্রতে কি বলছে, কোন একটি সামান্তরিকের যে কোনো দুটো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে একই কর্ণ থেকে দুদিকে দুটো বাহু, যেমন বি কর্ণ সাপেক্ষে বি এ বি সি সন্নিহিত, সি কর্ণের সাপেক্ষে বি সি সি ডি সন্নিহিত, ডি বিন্দু সাপেক্ষে সি ডি ডি এ, আর এ বিন্দু সাপেক্ষে এ বি আর এডি, এরা সন্নিহিত। মানে একই বিন্দু থেকে যে দুটো কর্ণ দুটো বাহু বেরিয়ে যায় তারা সন্নিহিত বাহু। তাহলে কোন একটি সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা, ধরলাম এ বি দিয়ে একটা পি ভেক্টর আর বি সি দিয়ে একটা কিউ ভেক্টরকে সূচিত করেছি। তাহলে কোন একটি সামান্তরিকের যে কোনো দুটি ভেক্টর দ্বারা আমি এই পি ভেক্টরটাকে একই দিকে দিলাম না, ধরে নাও এটাকে এই দিকে দিলাম, ঠিক আছে? তাহলে যে কোন একটি সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে সূচিত করি, এই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর সূচিত করবে। কি বললাম, কোন একটি সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা সূচিত করলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর সূচিত করবে, মানে এবং দিকে। তাহলে এখানে এ বি দ্বারা পি ভেক্টর, বি সি দ্বারা কিউ ভেক্টরকে প্রকাশ করা হয়েছে। তাহলে এই দুটির কর্ণ হচ্ছে বিডি, এই সন্নিহিত বাহুদ্বয়, তাহলে বিডি হচ্ছে আর আর ভেক্টরটা হচ্ছে পি আর কিউ ভেক্টরের লব্ধি। খেয়াল করে দেখো, সামান্তরিকের শর্তই আমরা জানি এইটা যা এটা তাই, এটা যা এটা তাই। এবার দেখো তো বি সি ডি একটা ত্রিভুজ, খেয়াল করো তো বি সি ডি যে ত্রিভুজটা আছে, দেখো এইটা এইটা, এটা যদি পি হয় তাহলে অবশ্যই এটাও পি হবে, এটা যদি কিউ হয় এটাও কিউ হবে, তাই তো? তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে দেখো এইটা কিউ এটা পি, দেখো একই দিকে একই অভিমুখে, এটা দেখো বিপরীত অভিমুখ, এটা লব্ধি। আবার এইটা সাপেক্ষে দেখো এইটা পি এটা কিউ, তাহলে এইটা এইটা একই অভিমুখে, এটা বিপরীত অভিমুখে, এটা লব্ধি। তারপরে আগের সূত্রের কিন্তু এটা পরিপন্থী নয়, একই পদ্ধতি, ঠিক আছে? মান কি করে বের করব, কি করে মান আর দিক নির্ণয় করব? দেখো, যদি আমরা এই উপরের অংশটুকুকে বাদ দিই, যদি আমরা এই উপরের অংশটুকুকে বাদ দিই, তাহলে দেখো ঠিক আগের মতনই পদ্ধতি চলে এসেছে। যদি আমরা এই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ এইটাকে ধরে নিই থিটা, আর আর ভেক্টরটা ধরলাম এই কিউ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে আলফা, তাহলে এখানেও ওই ত্রিভুজের পদ্ধতি অনুযায়ী এখানে আমরা r ইকুয়াল টু পেয়ে যাব √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos থিটা, আর tan আলফা ইকুয়াল টু পেয়ে যাব, এখানে কার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে? q এর সঙ্গে, তাই নিচে একবার q উপরে একবার p sin থিটা প্লাস নিচে p, ক্লিয়ার হয়ে গেল সামান্তরিক সূত্র। চলে যাব পরবর্তী টপিক, যেটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা মূলত এই ত্রিভুজ সূত্রেরই একটা রূপ। ধরে নাও এটা একটা বহুভুজ, কতগুলো বাহু আছে? 1 2 3 4 5, এটা পঞ্চভুজ। এই পঞ্চভুজের বলছে কি, চারটে বাহুকে একই ক্রমে চারটে ভেক্টর সূচিত করা। 6টা থাকলে 5টাকে একই ক্রমে করতাম, 10টা থাকলে 9টাকে একই ক্রমে করতাম, অর্থাৎ n সংখ্যক বাহু হলে n-1 সংখ্যককে একই দিকে করতাম। এখানে 5টা যেহেতু, এখানে যেহেতু 5টা আছে, 5 - 1 তার মানে 4টেকে একই ক্রমে করব। হলো? যদি করি তাহলে বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটা হচ্ছে এই সমস্ত ভেক্টরগুলোর লব্ধি। এটাকে ধরলাম p, এটাকে ধরলাম q, এটাকে ধরলাম s, এটাকে ধরলাম t, আর এটাকে ধরলাম r। তাহলে r ইকুয়াল টু এই r ভেক্টরটা ইকুয়াল টু p ভেক্টর প্লাস q ভেক্টর প্লাস s ভেক্টর প্লাস t ভেক্টর। কি করে প্রমাণ করব? এক কাজ করো, নাম দাও a b c d e, a থেকে c অবধি টানো, a থেকে d অবধি টানো। দেখো p আর q একই ক্রমে, এটাকে বিপরীত ক্রমে করলে এটা p প্লাস q। আবার ac আর cd একই ক্রমে, এইটাকে বিপরীত ক্রমে করলে এইটা এটা লব্ধি এইটা, তাহলে এটা p প্লাস q প্লাস s। আবার দেখো এইটা এইটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে, তাহলে r ইকুয়াল টু কি পাবো বলো? p
পি প্লাস কিউ প্লাস এস প্লাস দ্যাটস ইট। ঠিক আছে, কোশ্চেন পরে বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্রটাকে প্রতিষ্ঠা করে দেখাও। আমাদেরকে এই ত্রিভুজ সূত্রের ফর্ম ধরে আমাকে বহুভুজ সূত্র প্রতিষ্ঠা করতে হবে। কারো কোনো কনফিউশন? যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসএমএস করবে বা পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আজকে এতটা অবধি। ভেক্টরের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামগ্রিক সূত্র অবধি হয়ে থাক। ভেক্টরের পরবর্তী ক্যালকুলেশন আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। থ্যাংক ইউ।